এই গল্পটি একটি পরিবারের যারা সারা দুনিয়া থেকে লুকিয়ে একটি দ্বীপে বসবাস করতে আসে। এই গল্প সেই সব মানুষের যারা ভেবেছিল কনক্রিটের শহর ছেড়ে প্রকৃতির স্বর্গে গেলেই মুক্তি মিলবে, কিন্তু তারা জানতো না সভ্যতা থেকে পালানো যায়, কিন্তু নিজের ভেতরের শয়তান থেকে নয়। আজকের গল্পটা এমনই এক নির্জন দ্বীপের যেখানে এক দার্শনিক এসেছিলেন এক নতুন পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে, কিন্তু আজ আমরা সাক্ষী হব কিভাবে সেই স্বপ্নের দ্বীপ মানুষের আদিম হিংসা, নোংরা ষড়যন্ত্র আর ক্ষমতার লোভে এক জীবন্ত নরকে পরিণত হয়েছিল। কে শিকার আর কে শিকারী, কার মুখোশের আড়ালে লুকিয়ে আছে আসল শয়তান। চলুন আজ ডুব দেব মানুষের মনের সেই অন্ধকার জগতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষটা আপনার ধারণারও বাইরে। আর হ্যাঁ, গল্পটি যেহেতু হিংসা এবং মানুষের অন্ধকার দিক নিয়ে তৈরি এবং এতে কিছু প্রাপ্তবয়স্ক দৃশ্যও রয়েছে, তাই কানে হেডফোন লাগিয়ে একা দেখার অনুরোধ রইল। স্বাগতম আপনাকে নিউ মুভি এক্সপ্লেনে। গল্পের প্রেক্ষাপট 1929 সাল। প্রথম বিশ্বযুদ্ধের লেলিহাম শিখা সবেমাত্র নিভেছে। গোটা বিশ্ব যেন এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়ছে। পৃথিবীর প্রায় সব দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গুঁড়ো গুঁড়ো। ঠিক এমনই এক সময়ে আমাদের পরিচয় হয় ডক্টর ফ্রেডরিক রিটারের সাথে। তিনি একজন জার্মান দার্শনিক, কিন্তু সভ্য সমাজের এই অধঃপতন দেখে তিনি হতাশ। তাই জার্মানির মতো দেশ ছেড়ে তিনি তার স্ত্রী ডোরার সাথে পাড়ি জমান এক নির্জন, নাম না জানা ছোট্ট দ্বীপে, যেন এই পচাবালা সমাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন। কিন্তু সভ্য সমাজ থেকে দূরে থাকলেও সমাজকে বদলানোর চিন্তা তার মাথা থেকে যায়নি। তিনি তার দার্শনিক লেখালেখি চালিয়ে যেতে থাকেন। আর যখনই কোনো জাহাজ সেই দ্বীপের পাশ দিয়ে যেত, তিনি তার লেখাগুলো সেই জাহাজের নাবিকদের হাতে তুলে দিতেন শহরে পৌঁছে দেওয়ার জন্য। এইভাবেই কেটে গেল দীর্ঘ 3টি বছর। সালটা এবার 1932। পর্দায় ভেসে ওঠে আরও একটি পরিবার। এই পরিবারের কর্তা হলেন হেইন উইটমার, সাথে তার স্ত্রী মার্গারেট এবং তাদের ফুটফুটে ছেলে হ্যারি। অবাক করা বিষয় হলো, হেইনও তার পুরো পরিবারকে নিয়ে সেই একই দ্বীপে এসে হাজির হয়েছে। তখনই আমরা জানতে পারি ডক্টর রিটারের পাঠানো সেই সমস্ত চিঠি আর লেখাগুলো শহরে রীতিমতো খবরের কাগজে ছাপা হচ্ছিল। আর সেই লেখা পড়েই অনুপ্রাণিত হয়ে অন্য লোকেরাও জানতে পারছিল যে এই নির্জন দ্বীপে একটি পরিবার বাস করছে এবং তারা কিভাবে এক অন্যরকম জীবন কাটাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর অবশেষে উইটমার পরিবার ডক্টর রিটারের আস্তানার সামনে এসে পৌঁছায়। অচেনা মানুষদের দেখে ডক্টর রিটার যেন আকাশ থেকে পড়লেন। যখন হেইন তাকে নাম ধরে ডাকলো, তখন তিনি চমকে উঠে বললেন, আপনি কে? আর আমার নামই বা জানলেন কি করে? হেইন এক মুহূর্ত দেরি না করে হাতের খবরের কাগজটা তার সামনে মেলে ধরে বলে, আপনার লেখা প্রতিটি কথাই যে এখন খবরের কাগজে ছাপা হচ্ছে। এক মুহূর্ত চুপ করে থেকে রিটারের মুখে ফুটে ওঠে এক তাচ্ছিল্যের হাসি। সে বলে, এটাকে যদি তোমরা ছুটির দিনে পিকনিক করার জায়গা ভেবে থাকো, তাহলে মস্ত বড় ভুল করছো। সে তার সাজানো বাগানটার দিকে গর্বের সাথে ইশারা করে বলে, এখানে যা কিছু দেখছো সব আমার নিজের হাতে তৈরি। আমরা কোনো রকম আমিষ ছুঁই না। এই মাটি থেকে যা জন্মায় তাই আমাদের খাবার। এই অনুর্বর জমিকে সবুজ করে তুলতে বুকের রক্ত জল করতে হয়েছে আমাকে। একটু থেমে তার কণ্ঠটা কঠিন হয়ে ওঠে, বলে, এবার আসল কথা বলো, এখানে এসেছোটা কেন? ভেঙে পড়া গলায় হেইন উত্তর দেয়, আমার ছেলেটা খুব অসুস্থ। শহরে স্যানিটোরিয়ামের খরচ চালানোর মতো ক্ষমতা আমাদের আর ছিল না। যা কিছু ছিল সব বিক্রি করে দিয়েছি। রিটার শীতল চোখে তার দিকে তাকিয়ে বলে, তাহলে শুনে রাখো, তোমাদের আসল নরক যন্ত্রণা তো এবার শুরু হবে। এখানে পান করার মতো জলের কোনো নির্দিষ্ট উৎস নেই। 2টো ঝর্ণা আছে, কিন্তু জল সেখান থেকেই আনতে হয়। যদি সত্যিই এখানে মরার জন্য পণ করে থাকো, তাহলে চলো, তোমাদের একটা থাকার জায়গা আমি দেখিয়ে দিতে পারি। তার পোষা গাধাটার পিঠে তাদের সামান্য জিনিসপত্র চাপিয়ে সে তাদের নিয়ে চলল সোজা এক খাড়া পাহাড়ের দিকে। পাহাড়ের ভেতরে স্যাঁতস্যাঁতে অন্ধকার এক গুহা দেখিয়ে সে বলল, আপাতত এখানেই থাকতে পারো, তবে সাবধান, বুনো শুয়োরের পাল যখন তখন হামলা করতে পারে। রিটারের প্রতিটি কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল সে আসলে তাদের ভয় দেখে তাড়ানোর চেষ্টা করছে। সেখান থেকে ফিরে আসার পর তার স্ত্রী ডোরা বিরক্ত স্বরে বলে, এই লোকগুলোকে আমার এক ফোঁটাও পছন্দ হচ্ছে না। এদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেশি দিন টিকতে পারবে না এখানে। এই দ্বীপে টিকে থাকতে হলে যে কঠোর পরিশ্রমের প্রয়োজন
তা এদের দিয়ে হবে না। রেটার এক ক্রূর হাসি হেসে বলে, তুমি একদম চিন্তা করো না ডোরা, আমি ওদের ইচ্ছে করেই পাহাড়ের ওপর ওই অভিশপ্ত জায়গাটা দিয়েছি, যেখানে এক কণাও ফসল জন্মাবে না। কয়েকদিন হাড় ভাঙা খাটুনি খেটেই ওরা ক্লান্ত আর হতাশ হয়ে এখান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। এই কথা শুনে ডোরার মুখেও এক কুটিল হাসি ফুটে ওঠে, কারণ এই দ্বীপে সে আর কাউকেই সহ্য করতে রাজি নয়। এরপর দিন যায়, মাস যায়, হুইটমার পরিবার যেন মাটি কামড়ে পড়ে থাকে সেই দ্বীপে। তারা প্রকৃতির সাথে এক অসম লড়াইয়ে নামে। দিন রাত কঠোর পরিশ্রম করে তারা সেই অনুর্বর পাহাড়ি জমিতেই নিজেদের আস্তানা গেড়ে তোলে। তাদের সবচেয়ে বড় সাফল্য আসে তখন যখন তারা বৃষ্টির জল ধরে রাখার জন্য পাথরের খাঁজে একটি ছোট জলাধার তৈরি করে ফেলে। কিন্তু মার্গারেটের জন্য এই জীবনটা ছিল বিভীষিকার মতো। রাতের অন্ধকারে বুনো পশুর হিংস্র গর্জন আর ঝাঁকে ঝাঁকে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবে তার দু চোখের পাতা এক হতো না। তবুও তারা হার মানেনি। নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে তারা এই দ্বীপে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিল। ঠিক এমনই এক সংগ্রামের দিনে মার্গারেট হাইনকে জানায় যে সে আবার মা হতে চলেছে। এই দুঃসময়ের মাঝে এমন এক সুখবর পেয়ে হাইন যেন আকাশের চাঁদ হাতে পায়। সে খুশিতে আত্মহারা হয়ে বলে, আমি আবার বাবা হতে চলেছি। এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। কিছুক্ষণ পর যখন সবাই নিজেদের কাজে ব্যস্ত, হঠাৎই এক গুলির শব্দে পুরো দ্বীপটা কেঁপে ওঠে। শব্দটা শুনে রিটারও তার বন্দুকটা হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে আসে। সে দেখতে পায় দ্বীপের তীরে এসে ভিড়েছে এক অচেনা জাহাজ। সমুদ্রের তীরে গিয়ে তাদের চোখ ছানা বড়া হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে আছে অপরূপ সুন্দরী এক নারী, নাম তার ইলোইস। তার সাথে রুডি এবং রবার্ট নামের দুজন সুদর্শন যুবক। ইলোইস দ্বীপের বুনো সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে চিৎকার করে বলে ওঠে, অসাধারণ! আমি খুব শীঘ্রই এখানে এক বিলাসবহুল রিসোর্ট তৈরি করব। এরপর তারা তিনজনই সমুদ্রের নীল জলে নেমে স্নান করতে শুরু করে। একটু দূরেই দাঁড়িয়েছিল তাদের ভৃত্য ম্যানুয়াল, তার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। এই সব কিছু তার এক ফোঁটাও পছন্দ হচ্ছিল না। স্নান সেরে তারা তিনজনই সোজা গিয়ে হাজির হয় রিটারের বাড়িতে। তাদের নজর পড়ে ডোরার ওপর। ইলোইস এগিয়ে গিয়ে ডোরার সাথে কথা বলতে শুরু করে। ঠিক তখনই বাড়ি থেকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বেরিয়ে আসে ডক্টর রিটার। ইলোইস বিন্দুমাত্র বিচলিত না হয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলে, আমি আপনার কথা শুনে মুগ্ধ ডক্টর। আপনি তো কোনো রাজার চেয়ে কম নন। এই দ্বীপটাকে আপনি নিজের এক ব্যক্তিগত সাম্রাজ্য বানিয়ে ফেলেছেন। শহরের সবাই আপনার ব্যাপারে কথা বলে। ডক্টর রিটার এমনই এক দার্শনিক যার সভ্য সমাজের কোনো প্রয়োজন নেই। তিনি নাকি নিজের দাঁতও নিজে তুলে ফেলেছেন। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত মুগ্ধতা। আপনি যে কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির চেয়েও অনেক উঁচুতে। রিটার তার প্রশংসায় কোনো পাত্তা না দিয়ে শীতল চোখে জিজ্ঞেস করে, তোমরা এখানে থাকছোটা কোথায়? ইলোইস এক তাচ্ছিলের হাসি দিয়ে জানায়, আপাতত সমুদ্র সৈকতেই আছি। রিটার শীতল চোখে বলে, ওটা বোকাদের থাকার জায়গা, পেলিগ্রস, এবং জলের কোনো চিহ্নও নেই। অন্য কোথাও যাও। এই বলে সে এমনভাবে ইশারা করে যা তাদের সোজা হেইনের আস্তানার দিকেই নিয়ে যায়। আর ঠিক তাই ঘটে। ইলোইস তার দলবল নিয়ে সোজা পৌঁছে যায় হেইনের জায়গায়। সেখানে তাদের জমানো বৃষ্টির জলে ছোট্ট জলাধারটি দেখা মাত্রই তিনজনই কোনো কিছু না ভেবে তার মধ্যে নেমে মনের সুখে স্নান করতে শুরু করে। এই দৃশ্য দেখা মাত্রই হেইন আর মার্গারেটের চোখে আগুন জ্বলে ওঠে। তারা চিৎকার করতে করতে ছুটে এসে বলে, কি করছেন আপনারা? ওটা আমাদের পান করার জল। ইলোইস জল থেকে উঠে এসে এমনভাবে ক্ষমা চায় যেন কিছুই হয়নি। ওহ, আমি তো জানতাম না, মাফ করে দিন। আসলে আমি এখানে একটা রিসর্ট বানাতে এসেছি আর এরা আমাকে সাহায্য করবে। এরপর সে হেইনের দিকে একটা তাড়া চিঠি এগিয়ে দিয়ে বলে, তোমার ব্যাপারেও আমি জানি। এই চিঠিগুলো তোমার আর ডক্টর রিটার। তোমারগুলো রেখে বাকিগুলো রিটারকে দিয়ে এসো। হেইন চিঠিগুলো নিয়ে সোজা রিটারের কাছে যায়। রিটার দেখা মাত্রই ক্ষেপে ওঠে, কারণ সবগুলো চিঠি আগে থেকে খোলা। তার সন্দেহের চোখ দিয়ে পড়ে হেইনের ওপর। মেয়েটা তো প্রথমে আমার কাছেই এসেছিল, তাহলে সে আমার চিঠিগুলো তোমাকে কেন দিল হেইন? আর সেগুলো খোলাই বা কেন? ভেতর থেকে সব কথা শুনে ডোরা বেরিয়ে আসে। তার চোখে ছিল ধূর্ততার ছাপ। বুঝতে পারছো না? ওটা ওর একটা চাল। ও চায় আমরা যেন একে অপরকে সন্দেহ করি, নিজেদের মধ্যে ঝগড়া করি। ও চায় আমাদের যেন মনে হয় হেইন আমাদের চিঠিগুলো খুলে পড়েছে। এই কথা শোনা মাত্রই হেইন রাগে অপমানে জ্বলে ওঠে। সে ঝড়ের বেগে ফিরে যায় ইলোইসের কাছে। কেন করছো এসব? আমাদের মধ্যে ঝগড়া লাগানোর মানে কি?
ইলুইস এক রহস্যময় হাসি দিয়ে বলে, রিটারও তো তোমাদের সাথে একই খেলা খেলছিল। ও জেনে শুনেই তোমাদের ঠিকানাটা আমাদের বলেছে, যাতে আমরা এখানে আসি আর তোমাদের জমানো জলে স্নান করে একটা ঝগড়া বাঁধিয়ে দিই। হেইন যখন দ্বিধায় পড়ে যায়, ইলুইস তখন তার সামনে খবরের কাগজের কিছু কাটিং মেলে ধরে। আমি এখানে পৃথিবীর সবচেয়ে সেরা, সবচেয়ে বিলাসবহুল একটা রিসর্ট বানাতে চাই, যেখানে আসবে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষরা। তারা যা চাইবে তাই পাবে। এটা হবে এক স্বপ্নের স্বর্গ। এই সব দেখে হেইন বলে, কিন্তু এটা কি আদৌ সম্ভব? এখানে তো সম্পদ প্রায় কিছুই নেই। প্রশ্নটা শুনেই লুইস রেগে আগুন হয়ে যায়। তুমি আমার পরিকল্পনার উপর সন্দেহ করছো? এই বলে সে হনহন করে নিজের পথে চলে যায়। এরপর মাস গড়িয়ে যায়। হেইনের পরিবার দিনরাত রক্তজল করা পরিশ্রম করে নিজেদের জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে আর জমিতে সবজি ফলায়। কয়েক মাস পর যখন তাদের প্রথম ফসল ফলে, তাদের খুশির আর সীমা থাকে না। তাদের মনে হয় এই দ্বীপটি অবশেষে তাদের আপন করে নিয়েছে। কিন্তু তাদের সেই সুখ দীর্ঘস্থায়ী হয় না। ঠিক তখনই তারা দেখতে পায় ইলোইস তার দলবল নিয়ে তাদের নতুন বাড়ির সামনে এসে হাজির হয়েছে। এখানে কি করছো? হেইন জিজ্ঞাসা করে। ইলোইস নির্লিপ্তভাবে উত্তর দেয়, সমুদ্রের ধারে গরম অসহ্য হয়ে উঠেছে, তাই এখন থেকে আমরা এখানেই থাকবো। চিন্তা করো না, সে আশ্বস্ত করে। আমরা তোমাদের বিরক্ত করব না। আমাদের ক্যাম্প তোমাদের বাড়ির থেকে দূরেই রাখছি। রুডি একজন ইঞ্জিনিয়ার, সে খুব শিগগিরই জলের নতুন উৎস খুঁজে বের করবে। জল পেলেই আমরা রিসর্টের কাজ শুরু করে দেব। রুডি দিনরাত এক করে কাজে লেগে পড়ে। সে দ্বীপের কোনায় কোনায় জল খুঁজে বেড়ায়, কিন্তু সময় যত গড়াতে থাকে তার মুখ হতাশার অন্ধকারে ঢেকে যায়, কারণ জলের কোনো চিহ্নই সে খুঁজে পায় না। একদিন ক্লান্ত ও বিধ্বস্ত রুডি যখন ক্যাম্পে ফিরে আসে, তার কানে ভেসে আসে ইলোইস আর রবার্টের নির্লজ্জ ঘনিষ্ঠতার শব্দ। তার ভেতরের সমস্ত রাগ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। কিছুক্ষণ পর যখন ইলোইস আর রবার্ট বাইরে বেরিয়ে আসে, ইলোইস তাকে হুকুম করে, যাও খাবার গরম করো। রুডি চিৎকার করে বলে, কোনো খাবার নেই। সে ইলোইসের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে, আমাদের এখানে নিয়ে আসাটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। নিজের কর্তৃত্বকে এভাবে চ্যালেঞ্জ হতে দেখে ইলোইস কান্নার নাটক করে জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরদিন সকালে মার্গারেট বাড়িতে একা। হেইন আর ছোট্ট হ্যারি দুজনেই শিকারে বেরিয়েছে। ঠিক তখনই হায়নার মতো মোত পেতে থাকা ম্যানুয়েল আর রবার্টকে দেখা যায়, যারা মার্গারেটের ঘরের দিকেই নজর রাখছিল। হঠাৎই মার্গারেটের তলপেটে এক তীব্র অসহ্য যন্ত্রণা শুরু হয়। সে বুঝতে পারে তার সন্তান পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। যন্ত্রণায় ছটফট করতে করতে সে হেইনের নাম ধরে চিৎকার করে, কিন্তু তার আর্তনাদ শোনার মতো আশেপাশে কেউ ছিল না। অগত্যা সাহাবদের জন্য সে ঘর থেকে টলতে টলতে বাইরে বেরিয়ে আসে। এই সুযোগে ম্যানুয়েল আর রবার্ট খাবার চুরি করার জন্য নিঃশব্দে তার ঘরের ভেতরে ঢুকে পড়ে। অন্যদিকে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মার্গারেট তাদের ক্যাম্পের কাছে এসে ইলোইস আর রুডির নাম ধরে ডাকতে থাকে। ইলোইস আর রুডি ভেতরেই ছিল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দই আসে না। অবশেষে হতাশ আর ক্লান্ত হয়ে মার্গারেট নিজের ঘরের দিকে ফিরে যেতে শুরু করে। ঘরের ভেতরে ওই দুজন অনেক খোঁজাখুঁজি করার পর মাত্র একটি খাবারের ক্যান খুঁজে পায়। ঠিক তখনই মার্গারেট ফিরে আসে। তাকে দেখে ওরা দুজন ভয়ার্ত হয়ে লুকিয়ে পড়ে। মার্গারেট বুঝতে পারে এই নির্জন দ্বীপে তাকে একাই তার সন্তানের জন্ম দিতে হবে। সে মাটিতে শুয়ে পড়ার প্রস্তুতি নিতে থাকে, আর ওই দুজন লুকিয়ে থেকে তার দিকেই তাকিয়ে থাকে। হঠাৎই বাইরে থেকে ভেসে আসে হিংস্র পশুদের গর্জন। মার্গারেট বুঝতে পারে একদল বুনো কুকুর তাকে ঘিরে ফেলেছে এবং তার ঘরে ঢোকার চেষ্টা করছে। সে তার শেষ শক্তিটুকু দিয়ে বাইরে বেরিয়ে আসে তাদের সাথে লড়াই করার জন্য। এই সুযোগে কাপুরুষের মতো ওরা দুজন সেই খাবারের ক্যানটি নিয়ে পালিয়ে যায় এবং সেটা ইলয়েসের হাতে তুলে দেয়। ইলয়েস রাগে ফেটে পড়ে, তোমরা দুজন হৃষ্টপুষ্ট পুরুষ মানুষ ওর বাড়িতে ঢুকেছিলে আর এনেছো মাত্র এই একটা ক্যান, এটা দিয়ে তো এক সপ্তাহও চলবে না। তখনই ম্যানুয়েলের ভেতরকার মনুষ্যত্বটা যেন জেগে ওঠে। সে বলে, মহিলাটি খুব যন্ত্রণায় আছে, আমাদের ওর সাহায্য করা উচিত। ইলয়েস শীতল চোখে তার দিকে তাকিয়ে বলে, পাগলামি বন্ধ করো। তোমরা এখানে এসেছো শুধু আমাকে সাহায্য করার জন্য, আর কারোর জন্য নয়। অন্যদিকে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে মার্গারেট। একাই প্রকৃতির কোলে সে জন্ম দেয় এক নতুন প্রাণের। কুকুরগুলোকে তাড়ানোর জন্য সে তার শেষ শক্তিটুকু দিয়ে এক প্রাইমাল চিৎকারে ফেটে পড়ে, আর তাতে হিংস্র পশুগুলো কিছুটা দূরে সরে যায়। কিন্তু তার স্বস্তি বেশিক্ষণ টেকে না। ক্ষুধার্ত হায়েনার মতো কুকুরগুলো আবার ফিরে আসে। এবার তাদের লক্ষ্য তার সদ্যজাত সন্তান। মার্গারেট তার বাচ্চাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু কুকুরগুলো যখন তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত, ঠিক তখনই এক গুলির শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে যায়। হেইন এসে পড়েছে। শূন্যে গুলি চালাতেই বুনো কুকুরের দল ল্যাজ গুটিয়ে পালিয়ে যায়। সে ছুটে এসে দেখে তার সন্তান সুরক্ষিত, কিন্তু মার্গারেট যন্ত্রণার অতল গভীরে তলিয়ে যাচ্ছে। তখনই তার মনে পড়ে এই দ্বীপে একজন ডাক্তার আছে,
ডক্টর রিটার। সে পাগলের মতো দৌড়ে যায় তার কাছে, কিন্তু রিটারের মুখে তখনও সেই ইয়েনচা কাঠিন্য। এই দ্বীপে এতগুলো অবাঞ্ছিত মানুষের আগমন সে মেনে নিতে পারেনি, তাই সে সরাসরি সাহায্য করতে অস্বীকার করে। এটা দেখার পর এই প্রথমবার ডোরা তার স্বামীর বিরুদ্ধে গিয়ে বলে, তুমি নিজেকে কি ভাবো ঈশ্বর? একজন মহিলা যন্ত্রণায় কাতরাচ্ছে আর তুমি তোমার অহংকার নিয়ে বসে থাকবে? যাও ওর সাহায্য করো। স্ত্রীর কথায় অবশেষে রিটার যেতে রাজি হয়। সে মার্গারেটের ঘরে ঢোকা মাত্রই এক পলক দেখেই বলে, মাংসের একটা দলা এখনো ভেতরে আটকে আছে, সেই জন্যই ওর এত যন্ত্রণা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে বাইরে বের করতে হবে। জল গরম করে আনো। অন্যদিকে এই খবর পাওয়া মাত্রই ম্যানুয়েল দৌড়ে এলয়েসের কাছে যায়, কিন্তু এলয়েস সব শুনে রাগে ফেটে পড়ে। এটা কি হলো? আমার সব পরিকল্পনা যে নষ্ট হয়ে যাবে। এবার তো ওরা দুজন একজুট হয়ে যাবে। আমি চাই না ওদের মধ্যে বন্ধুত্ব হোক। তুমি রিটারের ওপর হামলা করলে না কেন? ওর ওখানে যাওয়াই উচিত হয়নি। ম্যানুয়েলের সহ্যের বাঁধ ভেঙে যায়। সে বলে, তুমি পৃথিবীর সবচেয়ে জঘন্য, সবচেয়ে স্বার্থপর মহিলা। ওখানে একজন মা যন্ত্রণায় ছটফট করছে, একজন মানুষ তাকে বাঁচাতে গেছে, আর তুমি নিজের ষড়যন্ত্র নিয়ে পড়ে আছো। ইলোইস চিৎকার করে বলে, তুমি আমার চাকর, আমি তোমাকে এক্ষুনি বরখাস্ত করছি। ম্যানুয়েলও সমান তেজে উত্তর দেয়, আজ থেকে আমি আর তোমার কেনা গোলাম নই। এরপর সময় গড়াতে থাকে, আর দ্বীপের ওপর নেমে আসে এক নতুন অভিশাপ। প্রচণ্ড খরা। গরম এতটাই বেড়ে যায় যে সব ঝর্ণার জল শুকিয়ে কাঠ। সবাই দিশেহারা, এমনকি ডক্টর রিটারও। জীবনের দর্শন নিয়ে যে মানুষটা পাতার পর পাতা লেখে, প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের সামনে সেও আজ নির্বাক। কলম তার স্তব্ধ হয়ে গেছে। অন্যদিকে ক্ষুধার জ্বালায় ছটফট করতে করতে রুডি অবশেষে হেইন পরিবারের কাছে এসে সামান্য খাবারের জন্য অনুরোধ করে। ওদের মনটা ছিল সরল, তাই তারা রুডিকে ভেতরে ডেকে এনে পেট ভরে খেতে দেয়। কৃতজ্ঞতায় রুডির গলা বুঝে আসে। সে আর নিজেকে ধরে রাখতে পারে না। ইলোইসের ব্যাপারে সমস্ত সত্যিটা উগরে দেয়। ইলোইস, ও একটা আস্ত মিথ্যুক। ও সবাইকে বলে বেড়ায় যে ও নাকি কোনো দেশের রাজকুমারী। আসলে ও প্যারিসের একটা সস্তা ক্যাবারে বারে নাচতো। সেখানেই আমার আর রবার্টের সাথে ওর পরিচয়। ওর জীবনটাই একটা বড় নাটক। ঠিক তখনই দ্বীপের তীরে এসে ভেড়ে আরও একটি নতুন জাহাজ। সেখান থেকে নেমে আসে অ্যালেন হ্যানকক নামের এক সম্ভ্রান্ত চেহারার ব্যক্তি। খবরটা পাওয়ার মাত্রই ইলোইসের শিকারে চোখ দুটো জ্বলে ওঠে। সে বুঝতে পারে লোকটা অগাধ সম্পত্তির মালিক। সে তার সঙ্গীদের হুকুম করে, তাড়াতাড়ি ক্যাম্প পরিষ্কার কর, এই লোকটাকে আমাদের হাতের মুঠোয় আনতেই হবে। কিন্তু ইলোইসের আশায় জল ঢেলে অ্যালেন সোজা গিয়ে হাজির হয় ডক্টর রিটারের কাছে। রিটারের লেখা পড়েই সে এতদূর ছুটে এসেছে। শুধু তাই নয়, সে রিটারের জন্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র সাথে করে নিয়ে এসেছে। এরপর সে এক এক করে দ্বীপের বাকি সবার সাথেও দেখা করে। যখন সে ইলোইসের কাছে যায়, ইলোইস তার উপর যেন ঝাঁপিয়ে পড়ে। লোকটাকে বশ করার জন্য সে তার সমস্ত নারী অস্ত্র প্রয়োগ করতে শুরু করে। আর যখন সে জানতে পারে যে অ্যালেন একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, তখন তার চেষ্টা যেন আরও 10 গুণ বেড়ে যায়। সন্ধ্যায় অ্যালেনের সম্মানে এক ছোট পার্টির আয়োজন করা হয়। অ্যালেন সবারই প্রশংসা করে। সে মার্গারেটকে বলে, আপনি সত্যি খুব বিশেষ, কারণ এই বুনো দ্বীপে আপনিই প্রথম নতুন প্রাণের জন্ম দিয়েছেন। এরপর সেই ইলোইসের সৌন্দর্যেরও প্রশংসা করে। সবাই চলে গেলেও ইলোইস সেখানেই থেকে যায়। সে নির্লজ্জের মতো অ্যালেনের আরও কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যালেন তাকে আলতো করে দূরে সরিয়ে দেয়। প্রত্যাখ্যাত হয়ে সে কান্নার নাটক শুরু করে এবং আবার তার কাছে আসার চেষ্টা করে। সে অ্যালেনের হাত ধরে নিজের বুকের ওপর রাখে, কিন্তু অ্যালেন এবারও তাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে জানিয়ে দেয় যে তার প্রতি অ্যালেনের বিন্দুমাত্র আগ্রহ নেই। জীবনের প্রথমবার ইলুইস ভেতর থেকে চুরমার হয়ে ভেঙে পড়ে। সে উপলব্ধি করে পৃথিবীতে এমন পুরুষও আছে যে তাকে প্রত্যাখ্যান করতে পারে। ভোরবেলা অ্যালান তাকে একটি কথাও না বলে দ্বীপ ছেড়ে চলে যায়। ইলুইস শুধু অসহায়ভাবে দাঁড়িয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পর রিটার বাড়িতে ফিরে এসে দেখে অ্যালানের দেওয়া সমস্ত খাবার ইলুইস চুরি করে নিয়ে গেছে। রাগে তার শরীর জ্বলে ওঠে। সে বন্দুক হাতে সোজা হেইনের বাড়িতে গিয়ে হুঙ্কার দিয়ে বলে, এবার তোমাকে বেছে নিতে হবে হেইন, তুমি আমার পক্ষে নাকি ওই চোরগুলোর পক্ষে। হেইন এক মুহূর্ত দেরি না করে রিটারের পক্ষ নেয়। দুজনে বন্দুক হাতে ইলুইসের ক্যাম্প ঘিরে ফেলে। তাদের একটাই প্রশ্ন, আমাদের খাবার কোথায়? ইলুইস এক তাচ্ছিল্যের হাসি হেসে খাবার দিতে অস্বীকার করে। সে সরাসরি হেইনের চোখের দিকে তাকিয়ে বলে, বাহ হেইন, তুমিও বন্দুক হাতে নিয়েছো? তোমার কি সত্যিই মনে হয় আমি যদি এই খাবারটা রিটারকে ফিরিয়ে দিই
তাহলে সে এর একটা দানাও তোমার মুখে তুলে দেবে। ইলুইসের কথায় হেইনের দ্বিধা দেখে রুডিও বন্দুক তাক করে। পরিস্থিতি যখন রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগোচ্ছে, ঠিক তখনই মার্গারেট মাঝখানে এসে দাঁড়ায়। তার কণ্ঠে ছিল আকুতি। থামো, দুহাই তোমাদের, থামো। আমরা এখানে হাতে গোনা কয়েকজন মানুষ বেঁচে আছি, একে অপরকে মারার জন্য নয়। চূড়ান্ত হতাশায় আর অপমানে রিটার নিজের আস্তানায় ফিরে আসে। সে তার বন্দুকটা তোলে আর গুলি করে নিজের সেই টাইপরাইটারের ওপর, যেটা দিয়ে সে এতদিন ধরে সভ্যতার দর্শন লিখত। এরপর সে স্ত্রীর দিকে না তাকিয়েই বলে, আমি শিকারে যাচ্ছি। বেঁচে থাকা সামান্য খাবারটুকু নিজের সাথে নিয়ে সে একা জঙ্গলের গভীরে হারিয়ে যায়। অন্যদিকে রুডি যখন হেইন পরিবারের সাথে বসে খাচ্ছিল, ইলুইস তাকে একা ডেকে পাঠায়। সে রুডির হাতে কিছু খাবার আর জামাকাপড় তুলে দিয়ে কান্নার নাটক শুরু করে। আমি তোমাকে কখনো এখানে আটকে রাখিনি রুডি। যদি তোমার সত্যিই মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত, তাহলে তুমি যেতে পারো। ইলুইসের এই অভিনয় দেখে রুডিও আবেগপ্রবণ হয়ে পড়ে। সে বলে, আমার যাওয়ার আগে তুমি কি আমার জন্য কিছু করবে? গভীর রাতে হেইন আর মার্গারেট এক অদ্ভুত খসখস শব্দ শুনতে পায়। হেইন বন্দুক হাতে বেরিয়ে আসে। তার জমানো জল চুরি হয়ে গেছে। ঠিক তখনই সে ঝোপের আগাল থেকে একটা শব্দ শুনতে পায়। চোর ভেবে সে সেদিকেই গুলি চালায়, কিন্তু গুলি চালানোর পর টর্চের আলোয় যা দেখে তাতে তার পায়ের তলার মাটি সরে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে ডোরার সেই প্রিয় গাধাটা, যে প্রাণীটা ছিল এই দ্বীপে রিটারের একমাত্র সঙ্গী। পরদিন সকালে ডোরা বাইরে এসে দেখে তার সব কটা মুরগি মরে পড়ে আছে, আর তার গাধাটাও উধাও। সে পাগলের মতো ছুটে আসে হেইন পরিবারের কাছে। ঠিক তখনই তারা দেখতে পায় রবার্ট লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল। ধরা পড়তেই সে দৌড়ে পালাতে শুরু করে। তখনই সবার কাছে পুরো ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। এই সব কিছুর পেছনে রয়েছে একটাই বিষাক্ত মস্তিষ্ক, ইলোয়েস। তারা রবার্টকে ধরতে ছুটে যায়, কিন্তু পথেই কান্নায় ভেঙে পড়া রুডিকে দেখতে পায়। সবাইকে একসাথে দেখে রুডি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে সব সত্যি স্বীকার করে ফেলে। সে জানায় ইলোয়েসের কথাতেই সে রিটারের গাধাটা চুরি করেছিল। রুডির পশ্চাত্তাপ দেখে তারা তাকে ক্ষমা করে দেয়, কারণ তারা বোঝে রুডিও ইলোয়েসের পাতা ভাদেরই আরেক শিকার। এরপর তারা এক কঠিন সিদ্ধান্ত নেয়, আজই এর একটা শেষ করতে হবে। আজই তাদের ইলোয়েসের মুখোমুখি হতে হবে। এদিকে হেইন বাড়ি ফিরে তার স্ত্রী আর সন্তানকে বলে, তোমরা জঙ্গলের দিকে যাও, কিছু ঘাস জোগাড় করে আনো। তার উদ্দেশ্য ছিল একটাই, এই রক্তক্ষয়ী সংঘাত থেকে তাদের দূরে রাখা। পরিবারটা চোখের আড়াল হতেই তিনজন মিলে নিঃশব্দে এগিয়ে যায় ইলোয়েসের তাঁবুর দিকে। রিটার হুঙ্কার দিয়ে ওঠে, ইলোয়েস বাইরে বেরিয়ে আয়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। কিছুক্ষণ পর তাঁবুর পর্দা সরিয়ে বেরিয়ে আসে রবার্ট। তার চোখে মুখে হিংস্রতার ছাপ। সে একাই ঝাঁপিয়ে পড়ে তিনজনের ওপর। কয়েক মুহূর্তের মধ্যেই সে তিনজনকে মাটিতে ফেলে দেয়। শেষে ছুরি হাতে রুডির বুকের উপর চেপে বসে তাকে খুন করার জন্য। ঠিক সেই মুহূর্তে হেইন পেছন থেকে এসে তাকে জাপটে ধরে। রুডির প্রাণ বেঁচে যায়, কিন্তু হেইন তখন যেন এক উন্মত্ত পশু। সে রবার্টের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে বারবার আঘাত করতে থাকে তার বুকে। অবশেষে রবার্টের নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। আর ঠিক তখনই নাটকীয়ভাবে তাঁবু থেকে বেরিয়ে আসে ইলোয়েস। তার চোখে মুখে ভয়ের অভিনয়, কান্না জড়ানো গলায় সে বলতে শুরু করে, সব দোষ রবার্টের। ও আমাকে এখানে জোর করে বন্দি করে রেখেছিল। সে তিনজনের দিকে তাকিয়ে বলে, তোমরা আজ আমাকে মুক্ত করলে। যেই মুহূর্তে আমার স্বপ্নের রিসর্টটা এখানে তৈরি হবে, আমি তোমাদের তিনজনকে এর সমান অংশীদার করব। সে তার কথার জালে তাদের ভোলানোর চেষ্টা করতে থাকে। হেইন আর রুডি শান্ত হয়ে যায়, কিন্তু রিটার ভোলার পাত্র নয়। সে জানে এই বিষধর সাপকে বাঁচিয়ে রাখা মানে নিজেদের পায়ে কুড়ুল মারা। সে এক মুহূর্ত দেরি না করে তার বন্দুকটা তোলে এবং সোজা ইলোয়েসের মাথায় গুলি করে। গুলির সেই তীক্ষ্ণ শব্দটা বহুদূর থেকে মার্গারেটের কানে এসে পৌঁছায়। এরপর তারা দুজনার লাশ তুলে নিয়ে গভীর সমুদ্রে ফেলে দেয়। ফিরে এসে তারা শপথ নেয়, যাই হয়ে যাক বাড়ির মহিলারা যেন এই ভয়ঙ্কর সত্যটা জানতে না পারে। পরিকল্পনা মাফিক পরের দিন রুডি এসে সবাইকে জানায় যে রবার্ট আর ইলোইস নাকি দ্বীপ ছেড়ে চলে গেছে। কিন্তু মহিলারা বোকা নয়।
তাদের সন্দেহ হয়। তারা ইলোইসের তাঁবুতে গিয়ে দেখে তার সমস্ত দামি জিনিসপত্র সেখানেই পড়ে আছে। তারা জানে ইলোইস এমন মেয়ে নয় যে তার জিনিস ফেলে রেখে কোথাও যাবে। তখন পুরুষরাও তাদের সাথে যোগ দেয় আর এমন ভান করে যেন তারাও খুব অবাক হয়েছে। কিছুদিন পর রুডি তার যা কিছু ছিল সব রিটারের কাছে বিক্রি করে দিয়ে দ্বীপ ছেড়ে চলে যায়। সেই রাতেই মার্গারেট হেইনের মুখোমুখি হয়। তার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আমি জানি ওদের মেরে ফেলা হয়েছে, ওরা এখান থেকে যায়নি। হেইন চমকে ওঠে। মার্গারেট বলে, আমি গুলির শব্দটা শুনেছিলাম। ফিরে এসেই আমি তোমার বন্দুকটা পরীক্ষা করেছি। তোমার বন্দুকের সবগুলো গুলি জায়গা মতো ছিল। তার মানে গুলিটা রিটারই চালিয়েছে। এক মুহূর্ত থেমে তার চোখে ফুটে ওঠে এক গভীর আতঙ্ক। কিন্তু তুমি জানো না যে মানুষটা এত সহজে খুন করতে পারে সে এরপর কি করবে? রিটার তার পরের চিঠিতে লিখবে, খুনটা তুমি করেছো, তারপর তোমাকে গ্রেফতার করা হবে আর আমাদের এখান থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। রিটার ঠিক এটাই চায় হেইন। স্ত্রীর কথায় হেইনের মুখটা আতঙ্কে ফ্যাকাশে হয়ে যায়। সে বলে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, বাকিটা আমি সামলে নেব। কিন্তু মার্গারেটের চোখে ছিল ইস্পাতের মতো দৃঢ়তা। আমি কোথাও যাচ্ছি না, এটা আমারও পরিবার, মরলে একসাথেই মরব। অন্যদিকে ডোরার সাথে রিটারের সংঘাতও চরমে ওঠে। সে ঘৃণার সাথে বলে, আমরা যখন এই দ্বীপে এসেছিলাম আমাদের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। আমরা গোটা দুনিয়া বদলে দেওয়ার কথা বলতাম। আর আজ তোমার দিন কাটে শুধু এটা ভেবে যে কিভাবে প্রতিবেশীদের শেষ করে দেওয়া যায়। আমি আর তোমার সাথে থাকবো না। এই বলে সে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। পথেই তার দেখা হয় মার্গারেটের সাথে। মার্গারেট তার হাতে কিছু সুস্থ মুরগি আর ডিম তুলে দিয়ে বলে, এগুলো নিয়ে যাও, তোমার মুরগিগুলো অসুস্থ হয়ে পড়েছে, ওগুলোকে খেও না, না হলে তুমিও অসুস্থ হয়ে পড়বে। ডোরা যখন চলে যাচ্ছিল মার্গারেট পিছন থেকে ফিসফিস করে বলে, রিটারের থেকে সাবধান থেকো, ও খুব বিপজ্জনক, ওই মেয়েটাকে ওই মেরেছে। মার্গারেটের শেষ কথাটা ছিল, তোমার ওই মুরগিগুলো বিষাক্ত হয়ে গেছে। ডোরা বাড়ি ফিরতেই রিটার উত্তেজিত হয়ে বলে, আমি আমার নতুন দর্শনটা লেখা শেষ করেছি, এটা মানবজাতির জন্য এক বিশাল জয়, আজ আমরা উদযাপন করব। ডোরা এক শীতল হাসি হেসে বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমার জন্য তোমার প্রিয় খাবার বানাচ্ছি। সে সেই বিষাক্ত মুরগিগুলোই রান্না করে রিটারের সামনে পরিবেশন করে। রিটারের বিন্দুমাত্র সন্দেহ হয় না, সে তৃপ্তি করে খেয়ে নেয়। আর খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার শরীর বিষক্রিয়ায় নীল হতে শুরু করে। তখন ডোরা ছুটে যায় হেইন পরিবারের কাছে। রিটারের শরীরটা খুব খারাপ করেছে। যেই মুহূর্তে ওরা রিটারকে দেখতে আসে, মার্গারেট এক পলকেই বুঝে যায় ডোরা কি করেছে। কিন্তু সবাই বলে রিটারের বোধহয় ফুড পয়জনিং হয়েছে। রিটার যখন তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল, ডোরা তার কানের কাছে মুখ নিয়ে এসে হাসতে হাসতে বলে, এবার তুমি অমর হতে চলেছ ফ্রেডরিক। রিটার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলে, আমি জানি এটা তুই করেছিস, কিন্তু তুইও সারা জীবন এই পাপের আগুনে জ্বলবি। এই কথা বলার পরই তার নিষ্প্রাণ দেহটা বিছানায় এলিয়ে পড়ে। রিটারের মৃত্যুর পর দ্বীপে এসে হাজির হন স্বয়ং গভর্নর, যাকে রিটার তার শেষ চিঠিটা পাঠিয়েছিল। আর মার্গারেটের আশঙ্কাই সত্যি হয়। চিঠিতে রিটার লিখেছিল হেইনি এলোইসকে খুন করেছে। গভর্নর মার্গারেটের কাছে গিয়ে বলে, আপনার স্বামী একজন খুনি। কিন্তু মার্গারেট তার স্বামীর পক্ষ নেয়। তখন গভর্নর তার শেষ তাসটি চালেন। শুধু চিঠি নয়, ডক্টর রিটারের স্ত্রী ডোনা রিটারও এই একই সাক্ষ্য দিয়েছেন। তিনিই বলেছেন হেইনি এলোইসকে খুন করেছে। মার্গারেটের চোখেই তখন আর ভয় নয়, বরং এক তীব্র আগুন জ্বলে ওঠে। সে সরাসরি গভর্নরের চোখের দিকে তাকিয়ে বলে, ডোরাই রিটারকে খুন করেছে। একটু ভাবুন গভর্নর সাহেব, রিটার একজন অত্যন্ত ধূর্ত আর বুদ্ধিমান মানুষ ছিল। যে লোকটা বছরের পর বছর এই বুনো দ্বীপে টিকে ছিল, তার মৃত্যু হলো কিনা সামান্য ফুড পয়জনিংয়ে। আর সেই বিষাক্ত খাবার তাকে অন্য কেউ নয়, খাইয়েছে তার নিজেরই স্ত্রী ডোরা। সে খুব ভালো করে জানতো যে মুরগিগুলো অসুস্থ ছিল, তবুও সে সেই মুরগি রান্না করে খাইয়েছে। ওই মহিলাই আসল খুনি। আমার স্বামী নির্দোষ। মার্গারেটের এই অকাট্য যুক্তির সামনে গভর্নর যেন বাকরুদ্ধ হয়ে যান। কি সত্যি বলছে আর কে মিথ্যা, এই নির্জন দ্বীপে তার প্রমাণ খুঁজে পাওয়া অসম্ভব। তিনি বুঝতে পারেন এই নরকের মামলা এখানেই শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যখন তিনি ফিরে যাচ্ছিলেন,
ডোরাও সিদ্ধান্ত নেয় যে সেও এই অভিশপ্ত দ্বীপ ছেড়ে তার সাথে চলে যাবে। অর্থাৎ এত রক্ত, এত ষড়যন্ত্রের পর এই পুরো দ্বীপটা এখন একা হেইন পরিবারের। তারা একা থাকবে আর বাকি সবাই একে একে হারিয়ে যায়। এরপর সময় তার নিজের গতিতে বইতে থাকে। 1943 সালে ডোরার মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর আগে সে কাগজের পাতায় লিখে রেখে যায় তার নিজের সংস্করণ, কি ঘটেছিল আসলে এই দ্বীপে। তার কিছুদিন পরই মার্গারেটও তার নিজের গল্প লেখে, এক এমন গল্প যা ছিল ডোরার গল্পের ঠিক উল্টো। ফলে এই দ্বীপের আসল সত্যিটা কি তা হয়তো রহস্যের আড়ালেই থেকে যায়। মার্গারেট তার বাকি জীবনটা সেই দ্বীপেই কাটিয়ে দেয় এবং 2000 সালে 96 বছর বয়সে প্রকৃতির কোলেই তার মৃত্যু হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না। মার্গারেটের বংশধররা আজও সেই দ্বীপেই বাস করে, আর তাদের হাতেই গড়ে উঠেছে অজস্র বিলাসবহুল হোটেল। আর এই অবিশ্বাস্য সত্যি কাহিনীর সাথেই আমাদের আজকের সিনেমাটি এখানেই শেষ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন, এই সিনেমাটির প্রতিটি ঘটনা এক সত্যি কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি। যদি আপনাদের আমাদের এই এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই রকমই দারুণ সব সিনেমার গল্প জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউ মুভি এক্সপ্লেনকে।